হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাথামাথি। চলো ম্যাথ নিয়ে একটু মাথামাথি করা যাক। তো আগের দিন ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তাতে আমরা দুটো উপপাদ্য করেছিলাম, এক হচ্ছে উপপাদ্য 27 আর একটা হচ্ছে উপপাদ্য 29, কারণ ওরা দুজন সেম প্যাটার্নের ছিল। ঠিক, তো আজ আর যে দুটো উপপাদ্য বাকি আছে সে দুটো নিয়ে আমরা আলোচনা করব। সহজভাবে উপপাদ্য বুঝে নেব যাতে করে নিজেরাই অনায়াসে উপপাদ্য নিজেরাই লিখতে পারি। ওকে, তো ঠিক আছে, বেশি কথা না বলে চলো উপপাদ্যে ঢোকা যাক। সবার প্রথমে গত দিনের যে উপপাদ্যগুলো হয়েছিল হালকা একটু রিক্যাপ করা প্রয়োজন। তো কি কি ছিল উপপাদ্য? একটা উপপাদ্য ছিল কোন ত্রিভুজের যদি তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক টানা যায়, অর্থাৎ এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আর এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, সেই তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু হয়। ঠিক, এটা ছিল উপপাদ্য 27। আর উপপাদ্য 29 কি ছিল? উপপাদ্য 29 ছিল কোন ত্রিভুজের তিনটে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যদি টানতে পারি তারাও সমবিন্দু হবে। ঠিক, তাহলে এই দুটো উপপাদ্য আমরা আগের দিন শিখেছিলাম তো, মনে আছে তো? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, যদি এই দুটো উপপাদ্য জানতে হয় তাহলে আমার প্লেলিস্টে চলে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। তো চলে আসো, আজকে যে উপপাদ্য আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে উপপাদ্য 28। 28-এর উপপাদ্যটার একটা ব্যাপার আছে, মানে একটু অন্যরকম। কিরকম অন্যরকম চলো দেখে নিই। তো 28-এর উপপাদ্যটা বলছে আমাদের ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুগুলোর উপরে লম্ব আঁকি, সেই অঙ্কিত লম্ব তিনটে সমবিন্দু হবে। মানে কোন ত্রিভুজের, ধরো এই একটা ত্রিভুজ আমরা নিয়ে নিলাম, এই ত্রিভুজের যদি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব টানা হয়, এখান থেকে একটা লম্ব টানা হয় আর এই একটা লম্ব যদি আমরা টানি, সেই লম্ব তিনটে সমবিন্দু হবে। লম্ব সমদ্বিখণ্ডক নয়, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক আলাদা আর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা আলাদা। বোঝা গেল? তাহলে এই তিনটে লম্ব যদি আমরা টানতে পারি তারা সমবিন্দু হবে, এটা এই উপপাদ্যটা বলছে। এই উপপাদ্যটা আবার আগের দুটো উপপাদ্যের মতো নয়, এটা সিম্পল, মানে যেটা প্রমাণ করতে দিয়েছি আমরা সেটাই প্রমাণ করবো। আগের দুটো একটু জিলিপি পেঁয়াজ ছিল আর কি, মানে ওরা সোজা পথে চলে না, ওরা একটু যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা ধরে ঘুর ব্যাচে প্রমাণ করতে ভালোবাসে। তো যাই হোক, শিখে গেছি আমরা ওগুলো। আজকে করবো কি, আগের যে উপপাদ্য শিখেছি সেটা কাজে লাগিয়ে এটাকে উপপাদ্যটা সলভ করার চেষ্টা করবো। কিভাবে? তো সবার প্রথমে আমাদের আঁকতে হয়, ছবি একটা এঁকে নিতে হয়। তো এরকম আঁকলে চলবে না, একটা ভালো করে আঁকি। তো প্রথমে আমাদের একটা ত্রিভুজ নিতে হবে, এই একটা ত্রিভুজ নেওয়া হলো। ওকে, তাহলে ত্রিভুজের তিনটে বাহুর উপরে লম্ব টানতে হবে, লম্ব টানলে সেটা সমবিন্দু আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমরা প্রথমে তিনটে লম্ব টেনে নেব। এক হচ্ছে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব, বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব, আর সি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব। তো তিনটে লম্ব আমাদের টানা হয়ে গেল। আমাদের প্রমাণ করতে কি হবে? এই তিনটে লম্ব হচ্ছে সমবিন্দু। তাহলে নাম দিচ্ছি, বইয়ের নামের সঙ্গে একই নাম দিতে পারি, নাও দিতে পারি। তো আমি নাম দিচ্ছি এ থেকে এটা ধরো ডি। আচ্ছা, ডি আরেকটা যেরকম দেওয়া হচ্ছিল সেভাবেই দেওয়া হবে, অর্থাৎ এটা ডি ই এফ। তো তিনটে নাম দেওয়া হলো। তাহলে আমাদের তিনটে লম্ব কি হলো? এই সিডি আর বিএফ, তিনটে লম্ব। তাহলে আমরা যে প্রথমে ধরবো সেটা হচ্ছে, একদম ফার্স্টে আমরা লিখে নিচ্ছি যে ত্রিভুজ এবিসি। এবিসি একটা ত্রিভুজ যার
এ বি সি তিনটে শীর্ষবিন্দু থেকে যথাক্রমে বিসি, বি বিন্দু থেকে এসি এর উপর আর সি বিন্দু থেকে এবি এর উপর, এই ক্রমটা যেন সেম থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই তিনটে বাহুর উপরে তিনটে লম্ব টেনে নেওয়া হলো। কি কি লম্ব? না এই বিএফ আর সিডি। তো এই তিনটে লম্ব টানা হয়েছে। আমরা দেখাতে যাচ্ছি কি না এই বিএফ আর সিডি এরা সমবিন্দু। তাহলে এটাই হয়ে গেল আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। বোঝা গেল? তাহলে আমাদের প্রমাণ করতে হচ্ছে কি, প্রথমে ধরে নিচ্ছি এবিসি একটা ত্রিভুজ, যার এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু থেকে যথাক্রমে এই তিনটে লম্ব টানা হয়েছে এই বাহুগুলোর উপর। সেই লম্বগুলোকে সমবিন্দু আমাদের দেখাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো প্রমাণ করার পরে কিছু আঁকার প্রয়োজন পড়ে আমাদের এক্ষেত্রে। আচ্ছা, সব উপপাদ্যে এমন অঙ্কনের প্রয়োজন পড়ে না, এখানে একটু আঁকতে হবে। তো অঙ্কনের মধ্যে লিখছি, তার জন্য একটু বুঝতে হবে আমাদের, কারণ এর অঙ্কনটা একটু জাবরা টাইপের। ঠিক আছে? তো এর জন্য আমরা করছি, আমরা অঙ্কন যেটা করবো সেটা হচ্ছে তিনটে বিন্দু দিয়ে তিনটে সরলরেখা টানবো। কেরকম সরলরেখা? না এ বিন্দু দিয়ে যে সরলরেখাটা টানবো সেটা যেন বিসি এর সমান্তরাল হয়। মানে বিসিটা এরকম আছে, এ বিন্দু যেটা টানবো সেটাও যেন বিসি এর সমান্তরাল হয়, টেরা দেখা নয়, সমান্তরাল। এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরলরেখা টানা হলো, যদিও বেঁকে যাচ্ছে, এই টানা হলো। একই রকম বি বিন্দু দিয়ে এসি বাহু সমান্তরাল টানবো, এই যে এসি বাহুটা দেখতে পাচ্ছি, এরকম সমান্তরালটা টেনে নেব। তো সমান্তরালটা আঁকছি আমরা এইরকম। আর সি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা আমরা টেনে নিলাম। হলো, তার সমান্তরাল সরলরেখাটা এমনভাবে টানলাম, বাড়িয়ে দিলাম দুদিকে, যাতে সবাই সবাইকে মোটামুটি ছেদ করে। এইটুকু রেখে দিলাম সেরকম না, পুরোপুরি টেনে বাড়িয়ে দিলাম যাতে তিনজন তিনজনকে মোটামুটি ছেদ করে যায়। আর ছেদ করার ফলে আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে যায়, পি কিউ আর। যদি নাম দিই পি কিউ আর একটা ত্রিভুজ পেয়ে গেল। ক্লিয়ার? তাহলে অঙ্কনে আমরা কি করলাম না, অঙ্কন যখন করছি এ বি সি বিন্দু দিয়ে যথাক্রমে এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল, বি বিন্দু দিয়ে এসির সমান্তরাল আর সি বিন্দু দিয়ে এবির সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যারা নিজেদেরকে পি কিউ আর বিন্দুতে ছেদ করলো। বোঝা গেল? ফলে আমরা ত্রিভুজ পি কিউ আর একটা ত্রিভুজ পেয়ে গেলাম। বোঝা গেল একটু কি কাজটা করলাম? পুরো উপপাদ্যের মেন থিম লুকিয়ে আছে এর মধ্যে। তাহলে এখানে শুধু আমাদের এই অঙ্কনটাই ভালো করে মনে রাখতে হবে যে কি অঙ্কন করা হবে। হয়ে গেছে? আচ্ছা, তাহলে অঙ্কনটা এখানে একটু নতুনত্ব ছিল। প্রত্যেকটা বাহু সমান্তরাল আঁকা হয়েছে, তারা নিজেদেরকে ছেদ করে একটা নতুন ত্রিভুজ তৈরি করেছে। ওকে, খুব ভালো কথা। তো অঙ্কন আমাদের হয়ে গেল। অঙ্কনের পরে আমরা ঢুকছি কোথায় না, প্রমাণে। তো প্রমাণের একদম শুরুতে যেটা বলা আছে, একদম ফার্স্ট লাইনে বলা আছে কি, তিনটে সামান্তরিকের নাম বলে দেওয়া আছে। কি কি সামান্তরিক? আমার নামের সঙ্গে হয়তো বা মিলবে না, তো বলে দিয়েছে, তোমরা থিমটা বলবে। বলেছে এরকম পি বি সি এ, PBCA, PBCA হয়ে গেল। RABC, RABC আর ABQC, ABQC এরা কি না সামান্তরিক।
তাও কি বলেছে, অঙ্কনানুসারে। কি সমস্যা, হঠাৎ করে অঙ্কনানুসারে এটা সামান্তরিক কোথা থেকে হয়ে গেল, এটা বুঝে নিতে হবে। কেন হঠাৎ করে এটাকে সামান্তরিক বলা হলো, কেন বলা হলো? সামান্তরিক বলে কাকে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকেই সামান্তরিক বলে। সামান্তরিকের অনেক সংজ্ঞা আছে, অনেক বলবো না, 2 থেকে 3টি সংজ্ঞা তো অবশ্যই রয়েছে। তো সামান্তরিক কাকে বলছে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকেও সামান্তরিক বলে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটা করে চতুর্ভুজ তুলে নিই, এ পি বি সি, এই যে চতুর্ভুজটা পিবিসিএ একই ব্যাপার। তো এটা চতুর্ভুজ তো পাক্কা, পিবিসিএ এটা একটা চতুর্ভুজ। এইবার ভালো করে শুনুন, আমাদের যে অঙ্কন করা হয়েছে, কি করা হয়েছে না, সিবি বা বিসি এর সমান্তরাল করেই তো এই পুরো সরলরেখাটা টানা হয়েছে, তাই তো? তাহলে বিসির সমান্তরাল করে যদি পুরো টানা হয়ে থাকে, তাহলে এর সমান্তরাল এটা পুরোটা, পুরোটা যদি এর সমান্তরাল হয়, ছোটটাও তো এর সমান্তরাল হবে, একই সরলরেখারই তো অংশ। তাহলে বিসি আর পি এ পরস্পর সমান্তরাল হলো। ঠিক একই রকম ভাবে পিবি আর সি এরাও তো পরস্পর সমান্তরাল, ঠিক কিনা? তাহলে হলো তো বেটা সামান্তরিক, পিবিসিএ সমান্তরিক। কিভাবে বললাম বোঝা গেল কি? বাস। তাহলে বাকি যে সামান্তরিকগুলোর কথা বলা হয়েছে তারাও সেম, এ বি সি আর তারও এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল, এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল, এইটারও তাই। বোঝা গেল? ওই জন্য এরা লেখে ডাইরেক্ট বলে দিয়েছে কি না, অঙ্কন অনুসারে এরা সামান্তরিক। ক্লিয়ার? ওকে, তো আমাদের সামান্তরিক তো বলা হয়ে গেল। এইবার কি করছি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো তো সমান্তরাল বললাম, সামান্তরিকের বিপরীত বাহুগুলো তো সমান হয়, তাই তো? সেই যুক্তি থেকে আমরা বলছি এবারে, এই যে পিবিসি এর যে কোনো দুটো সামান্তরিক আমরা তুলে নেব, যে কোনো দুটো, ঠিক? বইয়ে যেরকম দেওয়া আছে সেরকম পুরোপুরি না করলেও হয়, বারবার বলছি, মুখস্থের কিছু নেই, বুঝতে হবে। ওকে, তাহলে পিবিসিএ ও পিবিসিএ ও এবিসিআর এই দুটো সমান্তরিককে আমরা নিচ্ছি। আচ্ছা, এবিসিআর না দিয়ে আমরা এই নামটা নিয়েছি, তো এই নামটাই লিখি আর এ বিসি। আর এবিসি আর এবিসি আর দুটো সামান্তরিক, দুটো সামান্তরিকের ক্ষেত্রে দেখো ভালো করে বুঝো, এই যে সামান্তরিক বিপরীত বাহুগুলো পরস্পর সমান, পি এ সমান সমান বিসি, এইটার ক্ষেত্রে বলতে পারি। ঠিক একই রকম পরের সামান্তরিকটা যদি দেখি, তার এই বাহুটা বিপরীত বাহু এই বাহুটা, তাহলে এ এ সমান হয়, অর্থাৎ বলতে পারি এ আর সমান সমান বিসি। ঠিক এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এই সমান্তরিকের ক্ষেত্রে, ওই সমান্তরিকে যখন যাচ্ছি আমরা এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এই বাহুর সঙ্গে এ সমান, এই বাহুর সঙ্গেও এ সমান, বলতে পারি তো এ আর এই বেটা দুজন সমান। এই দুটো কন্ডিশনকে কাজে লাগিয়ে আমরা বলে দিলাম যে পি এ আর এ আর দুজন সমান হয়ে গেল। ঠিক এইবারে ভালো করে ভেবে বলো, এই যে এ বিন্দুরা তো মাঝখানে বসে আছে, পি এ আর এ আর সমান হওয়ার মানে কি? বিন্দুটা ঠিক মাঝখানে বসে আছে, মাঝখানে বসে থাকলে তবে না দুই দিক সমান হয়। তাহলে বলতে পারি তো এ বিন্দুটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। ঠিক বোঝা গেছে তো? তাহলে এখান থেকে আমরা বললাম এ পি আর এর মধ্যবিন্দু, কোনো সমস্যা নেই, বোঝা গেল? তাহলে এইটুকু হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1
ক্লিয়ার? স্টেপ 2 কি করব, একটু মুছি অঙ্কনটা। রোমানের এক লাইন মুছে দিলাম। তো দেখো, এই যে যুক্তিতে আমরা দেখালাম এ বিন্দুটা পি আর এর মধ্যবিন্দু, ঠিক একই রকম যুক্তি দিয়ে তো দেখাতে পারি যে বি বিন্দুটা আমাদের পি কিউ এর মধ্যবিন্দু, সেম লজিক খাটিয়ে। আবার একইভাবে সি বিন্দুটাও আর কিউ এর মধ্যবিন্দু, একই লজিক। তাই আর নতুন করে আমরা লজিক আর দেখালাম না, আমরা কি করলাম, অনুরূপে। আসলে আমরা পড়ে তো সুযোগ পেলে অনুরূপে চালিয়ে দিই, ঠিক আছে, বেশি খাটতে কারোরই ভালো লাগে না। তো অনুরূপে বি আর সি এরা দুজন কাকার মধ্যবিন্দু হয়ে গেল না, পি কিউ আর কিউ সি এর মধ্যবিন্দু হয়ে গেল। এর মধ্যবিন্দু বোঝা গেল? তাহলে বড় ত্রিভুজটার দিকে দাও। বড় ত্রিভুজ বলতে পি কিউ আর। পি কিউ আর বড় ত্রিভুজের পি আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এ, পি কিউ এর মধ্যবিন্দু বি, আর কিউ এর মধ্যবিন্দু সি। তাহলে আমরা যে সবার প্রথমে এঁকে নিয়েছিলাম এইটা লম্ব কার উপর, বিসি এর, তাই তো? বলো একটা ভালো কথা ভেবে, একটা সমান্তরাল সরলরেখা আছে, এই সরলরেখাটার উপরে আমি একটা লম্ব টানলাম, টেনে বাড়িয়ে দিলাম, এর উপর টেনেছি কিন্তু এর উপর নয়। তাহলে এই সরলরেখার উপরে একটা লম্ব আমরা টেনেছি, তাহলে এই সরলরেখাটা যেটা টানলাম সেটা এই যে আরেকটা সরলরেখা ছিল তার সাথে কি হবে, লম্ব হবে তো, পাক্কা? তাহলে দুজন সমান্তরাল সরলরেখাকে যদি একটা সরলরেখা লম্বালম্বি ছেদ করে একজনকে, তার মানে অন্যটাকেও লম্বালম্বি ছেদ করবে, কনফার্ম? তাহলে এই যে বড় ত্রিভুজটা যখন আমরা দেখছি, বড় ত্রিভুজের এই যে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে যখন ধরেছিলাম এইটা ছিল বিসি এর উপর লম্ব। এখন আমরা এঁকে নিয়েছি বিসির সমান্তরাল হচ্ছে পি আর, তাহলে বিসি আর পি আর তো একটা সমান্তরাল সরলরেখা, এইটা বিসির উপর লম্ব, তাহলে এইটা পি আর এর উপরেও লম্ব হবে। তাহলে আমরা বলছি যেহেতু, তাহলে ভাষা বেশি দেবো না, জাস্ট চিহ্ন দিয়ে বলে দেবো, এই লম্ব অফ বিসি, এইটা বিসির উপর লম্ব, আবার বিসি আর পি আর সমান্তরাল, তাহলে বলতে পারি এইটা পি আর এর উপর লম্ব। বুঝে গেল? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পি আর এর উপরে এইটা লম্ব। ঠিক একই যুক্তিতে ফের অনুরূপে বলে চালিয়ে দেবো, একই যুক্তিতে বিএফ, বয়ফ্রেন্ড না, বিএফ, বিএফ পি কিউ এর উপর লম্ব হবে। তাহলে যেহেতু এসির উপর লম্ব, এসি আর পি কিউটা হচ্ছে আমাদের সমান্তরাল, তাহলে বিএফ লম্ব পি কিউ বলে দিতে পারি, আর সিডি লম্ব কিউ আর বলতে পারি। এই যে তিনটে লম্ব কোথায় আছে, লম্ব তিনটে আছে কোথায়, এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে। এ বি সি তিনটে কিন্তু কে কে, এটা হচ্ছে এর মধ্যবিন্দু, বিটা হচ্ছে এর মধ্যবিন্দু, সেটা হচ্ছে এর মধ্যবিন্দু। তাহলে পেলাম কি, এই যে লম্বটা সেটা পি আর এর লম্ব সমদ্বিখণ্ডক, তাই তো? তাহলে আমরা পাচ্ছি, তাহলে আমরা বলছি এই বিএফ আর সিডি এই তিনটে হচ্ছে পি আর কিউপি আর কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডক। বোঝা গেল কি?
দুটো জিনিস, লম্ব সমদ্বিখণ্ডক হতে হলে প্রথমত লম্ব হতে হবে, আর দ্বিতীয়ত মধ্যবিন্দুতে লম্ব হতে হবে। তাহলে এখানে তো এটা মধ্যবিন্দু হয়ে গেছে, আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু, আবার দেখালাম যে এটা লম্ব হচ্ছে। তাহলে মধ্যবিন্দুতে লম্ব মানে লম্ব সমদ্বিখণ্ড। তাহলে এও লম্ব সমদ্বিখণ্ড, এও লম্ব সমদ্বিখণ্ড, এও লম্ব সমদ্বিখণ্ড। আমরা এর আগের উপপাদ্যে করে এসেছি, কোন ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। তাহলে অতএব এই বিএফ আর সিডি এরা সমবিন্দু। ব্র্যাকেটে ওটা বলে দিতে হবে, কোনো কিছু ছাড়লে হবে, ব্র্যাকেটে যুক্তি দিতে হবে। কেন বলছি, সবকিছু কেন, কোনো কিছু বললাম মানে সেটা সঙ্গে সঙ্গে কেন। তাহলে আমরা ব্র্যাকেটে বলে দেবো কি, ব্র্যাকেটে বলে দেবো যেহেতু ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হয়। বোঝা গেল? তাহলে আমাদের স্টেপ 1 ছিল ওইটা, আর স্টেপ 2 তে হচ্ছে আমাদের এইটুকু, আর এইটা হচ্ছে আমাদের স্টেপ 3। প্রথমে স্টেপ 1 এ দেখালাম মধ্যবিন্দু, একটাকে দেখালাম, অনুরূপে বাকিগুলোকে মধ্যবিন্দু দেখানো হয়ে গেল স্টেপ 2 তে এসে। তো বাকিগুলোকে মধ্যবিন্দু দেখালাম, সঙ্গে সঙ্গে লম্বটাও দেখিয়ে দিলাম। যে একজনকে লম্ব ফার্স্টে দেখালাম যুক্তি দিয়ে, যেহেতু এরা দুজন পরস্পর সমান্তরাল আর এর উপরে লম্ব, তাই ওর সঙ্গে লম্ব হয়ে গেল, অনুরূপে বাকিটাও হয়ে গেল। বা মধ্যবিন্দুটাকে স্টেপ 1 এর মধ্যেও ধরতে পারো। যাই হোক, প্রথমে মধ্যবিন্দু দেখালাম এ বি সি কে, তারপরে এ ই বি এফ সি ডি তিনটে যে তিনজনের উপর লম্ব সেটা দেখালাম, আর তারপরে লাস্ট যুক্তি লম্ব সমদ্বিখণ্ডক মানে সমবিন্দু। তিনটে স্টেপ বোঝা গেছে? চলো প্র্যাকটিস করো, কোনো জায়গায় সমস্যা হলে জানাও। চলে যাই আমরা পরের উপপাদ্যে। ওকে, তো চলো আমাদের লাস্ট উপপাদ্য 30। তো উপপাদ্য 30 বলছে ত্রিভুজের মধ্যমা তিনটে সমবিন্দু। তো মধ্যমা কি জিনিস আগের দিন আমরা দেখেছি, মধ্যমা তিনটে সমবিন্দু প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে আর একটা চিন্তার কথা, সেটা হচ্ছে ব্যাক টু প্রিভিয়াস মেথড, মানে এটাও সেই জিলিপি মেথড। আগে আমরা সমবিন্দু ধরবো, ধরে নিয়ে আমরা দেখাবো যে মধ্যমা কেমন দেখা যায়। তো সবার প্রথমে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ আঁকা হলো, আঁকার সময় তিনটে মধ্যমাই আঁকছি, বা অ্যাকচুয়ালি ব্যাপারটা জানা। দেখো, তো প্রথমে আমাদের জিলিপি মেথড মানে ফার্স্ট ধরে নিতে হয়। তো ধরছি কি, ধরি এবিসি ত্রিভুজের ধরো ই বি, এখানটা একটা মধ্যমা টেনে নিচ্ছি, বেঁকে গেল বিই মধ্যমা, আর এখান থেকে এটা ধরো সিএফ মধ্যমা। তাহলে আমরা প্রথমে দুটো মধ্যমা নিয়ে নিলাম, সেই আগের কেস। দুটোকে আমরা নিয়ে নেব, নিয়ে আর একজনকে সমবিন্দু আগে ধরে নেব, নিয়ে দেখাবো এই 3 নম্বরটা আমাদের মধ্যমা। তাহলে হয়ে গেল তিনটে মধ্যমা একই বিন্দু দিয়ে পাস, মানে সমবিন্দু। তাহলে করছি আমরা, ধরার মধ্যে ধরে নিচ্ছি বিই মধ্যমা আর সিএফ মধ্যমা দুটো পরস্পরকে এই জি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার এ আর জি যুক্ত করে বাড়িয়ে দিলাম কত দূর অব্দি না, ডি পর্যন্ত। বা এরকম ব্যাপারটা না, এ আর জি যুক্ত করে বর্ধিত করা হলো, যেটা কিনা বিসি কে ডি বিন্দুতে এই বর্ধিত যুক্ত করা হলো, যুক্ত করে ওই বরাবর বাড়িয়ে দেওয়া হলো, কোথায় বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো, এই ডি তে এসে ছেদ করলো। বুঝে গেল? তাহলে আমাদের এ আর জি যুক্ত করা হলো, যুক্ত করে এই বিসি বাহুকে অবধি বাড়ানো হলো, বিসি পর্যন্ত বাড়ানোর ফলে সেটা ডি বিন্দুতে ছেদ করবে। লেখাটা বইতে রয়েছে, একবার রিডিং পড়ো, বোঝা গেল এটা? তাহলে এই হচ্ছে আমাদের মেন শুরু হলো।
এটা কিন্তু আঁকা জোকা না, এটা জাস্ট ধরা হয়েছে থিমটা কি না, দুটোকে আমরা মধ্যমা ধরলাম। 3 নম্বরটা কিন্তু মধ্যমা, এই যে এডিটা মধ্যমা নয়, কিন্তু আমরা একটা এ বিন্দু থেকে একটা জি বিন্দু গামী একটা সরলরেখা টেনে নিচ্ছি, অর্থাৎ এডি সরলরেখাটা ওদের সাথে সমবিন্দু, ঠিক? কিন্তু এডিটা মধ্যমা কিনা আমরা জানি না, ওটাই আমরা দেখাতে যাচ্ছি। তাহলে আমাদের হাতে রয়েছে যে এবারটা সমবিন্দু হয়ে গেছে, যদি দেখাতে পারি যে এডিটাই হচ্ছে সেই মধ্যমা, ব্যাস হয়ে গেল 3টে মধ্যমা সমবিন্দু। তার জন্য আমাদের কি দেখাতে হবে না, তার জন্য আমাদের দেখাতে হবে যে এডিটা হচ্ছে মধ্যমা, আর এডি মধ্যমা প্রমাণ করতে গেলে এই ডি পয়েন্টটাকে শুধু মধ্যবিন্দু দেখালেই হয়, কারণ শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু যোগ করলেই তো মধ্যমা হয়। তাহলে ডিটা যদি মধ্যমা হয়ে যায় তাহলে এডিটা হয়ে গেল, সরি, ডিটা যদি মধ্যবিন্দু হয়ে যায় তাহলে এডিটা হয়ে গেল মধ্যমা। বোঝা গেল? তাহলে আমরা করছি যেটা, সেটা হচ্ছে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে মধ্যে আমরা লিখবো শুধু প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে না, ডিটা যে বিসি এর মধ্যবিন্দু সেইটুকু প্রমাণ করলেই আমাদের প্রমাণ ডান। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার। তো এরপরে আমাদের একটু অঙ্কন করতে হয়। অঙ্কন কি করব দেখো, অঙ্কন করার জন্য আমরা করছি কি, এই যে এডি বাহুটাকে একটু বাড়াচ্ছি। কতটা বাড়াবো? ইনফিনিটি না, এমন ভাবে বাড়াবো যাতে করে এজি এবং, আচ্ছা এটাকে বাড়ানো হচ্ছে কত দূর অবধি না, এইচ অবধি। এজি বাহুকে, সরি এডি বাহুকে এইচ অবধি বর্ধিত করা হলো যাতে করে এজি আর জিএইচ সমান হয়। তাহলে কত দূর অবধি টেনে নিয়ে যাবো, যতক্ষণ অবধি এই বাহুটার সঙ্গে সমান হবে, তার বেশি হলে চলবে না বা কম হলে চলবে না। তাহলে এমন ভাবে আমরা এঁকে নিচ্ছি যাতে করে এজি আর জিএইচ সমান হয়। বাড়িয়ে নেওয়া হলো। এবার কি করলাম না, বিএইচ আর সিএইচ জুড়ে দিলাম, বিএইচ আর সিএইচ জুড়ে দিলাম। এইটুকুই হচ্ছে আমাদের অঙ্কন। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, এজি এডি বাহুকে এইচ অবধি বাড়ানো হলো যাতে করে এজি আর জিএইচটা সমান সমান হয়, দৈর্ঘ্য দুটো সেম থাকে, হয়ে গেছে। আর বিএইচ সিএইচ জুড়ে দিচ্ছি, ব্যাস এটুকু আমাদের অঙ্কন হয়ে গেল। এবার সরাসরি ঢুকবো আমরা প্রমাণে। তাহলে প্রমাণে কি করছি দেখো, এখানে দুটো ত্রিভুজ আমরা ধরে নিচ্ছি প্রমাণের ক্ষেত্রে। আচ্ছা, প্রমাণ শুরু করার আগে আরেকবার বলে নিই, কি ধরা হলো বোঝা গেল, দুটো মধ্যমা ধরা হলো, আর একজনকে জুড়ে বাড়ানো হলো, ওইটা যে মধ্যমা সেটা আমরা দেখাতে চলেছি। প্রমাণ করতে হবে মধ্যে কি করলাম না, খালি ডিটা যে যার মধ্যবিন্দু সেটা দেখালেই হয়েছে। আর অঙ্কনে কি করলাম না, এজি আর জিএইচ যাতে সেম হয় সেই অনুযায়ী এডি বাহুটাকে একটু বাড়িয়ে নেওয়া হবে, পরিষ্কার জলের মতো। এবারে প্রমাণে কি করতে যাচ্ছি না, প্রমাণে যখন ঢুকছি আমরা লক্ষ্য করলাম যে এই টানাটানি করার ফলে আমাদের একটা দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এ বিএইচ আর এএইচসি। তো এই ত্রিভুজ দুটো থেকে কি ঘটনা ঘটানো যায় সেটাই আমরা একটু দেখব। তো কি ঘটনা ঘটানো যায়, প্রথমে আমরা প্রথম ত্রিভুজটাকে নিচ্ছি এ বিএইচ। আচ্ছা, এ বি বাহুর মধ্যবিন্দু তো এফ, আবার আমরা এমন ভাবে এঁকেছি যাতে এজি আর জিএইচ সেম সেম হয়, আর মাঝখানে জি পয়েন্টের দুদিকে দুজন সমান, মানে জি বিন্দুটা মধ্যবিন্দু। পাক্কা? তাহলে আমরা লিখছি এই যে ত্রিভুজটা, তার
এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু, আবার জি হচ্ছে এইচ এর মধ্যবিন্দু। প্রত্যেকটার পাশে কিন্তু নোটেশন দিতে হবে যে কখন কোনটা কেন বলছি। এটাতে নোটেশন না দিলেও চলে, এটাতে নোটেশন দিতে হবে যে জিটা এইচ এর মধ্যবিন্দু। কেন না অঙ্কন অনুসারে আমরা অঙ্কনটাই পরিচয় হবে। ঠিক, তাহলে এফ হলো আর জি হলো। এবারে বলো কোন ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু যদি যোগ করা হয় তাহলে উৎপন্ন সরলরেখাটা কি হয়? উপপাদ্য ছিল একটা আমাদের, উপপাদ্যটা বলছে কোন ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ঠিক, তো অর্ধেক না জানলেও চলবে আপাতত এই উপপাদ্যের জন্য। কোনটা জানতে হবে না মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। তাহলে আমরা এখান থেকে বলে দিলাম এই যে দুটো মধ্যবিন্দুকে যুক্ত করেছে তো এফ জি, আর তৃতীয় বাহুটা কোনটা না এইটা। তাহলে উৎপন্ন যে সরলরেখাংশটা মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশটা তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ বলতে পারি এফ জি সমান্তরাল বিএইচ। বোঝা গেল? ঠিক একইভাবে পরের ত্রিভুজেও সেম বলতে পারি। আচ্ছা, একটা লাইন মিস গেল, সেটা হচ্ছে এফ জি এর সঙ্গে যদি বিএইচ সমান্তরাল হয়, এফ জি আর সিজি তো একই সরলরেখার অংশ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ জি এর সমান্তরাল এটা মানে সিজির সমান্তরাল এটা, সিজি সমান্তরাল বিএইচ। এটা হাতে ধরে রাখ, না ধরতে পারলে হাত বাড়াবো। তো বুঝে গেল? তো প্রথম ত্রিভুজ থেকে আমরা পেলাম কি না এফ জি সমান্তরাল বিএইচ, আর এফ জি বিএইচ এর সাথে সমান্তরাল মানে হচ্ছে জি সিটা বিএইচ এর সাথে সমান্তরাল। ঠিক একইভাবে পরের ত্রিভুজে যদি যাই, পরের ত্রিভুজের ক্ষেত্রেও দেখো এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, আবার এ এইচ এর মধ্যবিন্দু তো জি, তাহলে জি এ এইচ এর মধ্যবিন্দু। সেম যুক্তি যদি আমরা কাজে লাগাই, জি ই সমান্তরাল এইচ সি, হরিচরণ গ্রেট সিঙ্গার। তাহলে জি সমান্তরাল হরিচরণ জি মানে এইচ সি, তাহলে জি সমান্তরাল এইচ সি পেয়ে গেলাম। একই যুক্তিতে জিই আর বিজি তো একই সরলরেখার অংশ, তাহলে জিইটা যদি এইচ সির সমান্তরাল হয় তাহলে বিজিটাও এইচ সির সমান্তরাল, তাহলে বলতে পারি বিজি সমান্তরাল এইচ সি। পাক্কা? তাহলে আমরা দুটো ত্রিভুজ থেকে কি কি পেলাম? একটা এই, একটা এই। এইবারে ভালো করে খেয়াল করো কি পেয়েছি আমরা অ্যাকচুয়ালি। সিজিটা বিএইচ এর সাথে সমান, মানে সিজি হচ্ছে আমাদের এ হয়ে গেল বিএইচ এর সাথে সমান্তরাল, আবার বিজিটা এইচ এর সাথে সমান্তরাল, বিজি এইচ এর সাথে সমান্তরাল। এই যে আমাদের চতুর্ভুজটা ছিল, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সব সমান্তরাল হয়ে গেল। আরে বাস, আর বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে যাওয়া মানে সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি অতএব চতুর্ভুজ জি বি এইচ সি, এই চতুর্ভুজের সিজি সমান্তরাল বিএইচ আর বিজি সমান্তরাল এইচ সি, এই দুটো যেহেতু সমান্তরাল হচ্ছে তাহলে এ হয়ে গেল কি না সামান্তরিক। ঠিক বোঝা গেল? আর সামান্তরিকের যে কর্ণগুলো তারা কি করে? কর্ণগুলো
পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের এই যে বিসিটা, এটা তো একটা কর্ণ, আবার জিএইচ এটাও একটা কর্ণ, দুজন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে দুজন দুজনকে ঠিক হাফ করবে। তাহলে জিএইচ কে হাফ করলো কি না করলো আমার দরকার নেই, আমার দরকার কোনটা, বিসি কে হাফ করছে কিনা, তাই তো? তাহলে আমাদের বিসি বাহুটাকে জিএইচ হাফ করবে তো, সামান্তরিকের দুজন কর্ণ তো, দুজন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এটাই প্রমাণ করার ছিল, প্রমাণ হয়ে গেল, বোঝা গেল। লেখাটা প্রপার লেখা নেই, বইতে আছে প্রপার লেখা, পড়তে হবে, জাস্ট বুঝতে হবে। যদি এরকম নেড়া নামাও পুরোপুরি 5 নাম্বার, হয়তো 5 নাম্বার না হোক, তোমাদের 4 নাম্বার থাকে বলে, তো 4 নাম্বার নাও দিতে পারে পরীক্ষা হলে, 1 নাম্বার কেটে নিলে নিতে পারে। তার জন্য বইয়ের লেখাটা ফলো করো, যে সাইড নোটগুলো আছে দেওয়ার চেষ্টা করো, যেখানে যেখানে যেটা অ্যাপ্লাই করা হবে। যেমন এই যে উপপাদ্যটা ব্যবহার করা হবে, মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশটা তৃতীয় বাহুর সমান্তরাল, সেই উপপাদ্যটা সাইড নোটে অবশ্যই দিতে হবে। ওকে, তো উপপাদ্যটা বোঝা গেছে আশা করি, ক্লিয়ার? তো এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে, এই চ্যাপ্টারের যে 4টে উপপাদ্য আছে, চারটেই খুব ভালো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তার মধ্যে এই উপপাদ্যটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় 10 বার প্রশ্ন করলে মাস্টাররা 8 বার এই প্রশ্নটা ফেলে থাকেন। মজার কথা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম এই প্রশ্নটাই আমার সময় পরীক্ষায় এসেছিল। গত বছরও আমি যে স্কুলে পড়তাম আর কি, গত বছরও ওই একই স্কুলে এই প্রশ্নটাই এসেছিল, এই উপপাদ্যটা ফাইনাল। তো এই উপপাদ্যটা অবশ্যই যেন করা হয়, বাকি উপপাদ্যগুলোও করতে হবে, এটা অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, তো এই গেল আমাদের উপপাদ্য। এই চ্যাপ্টারে কিছু প্রয়োগ আছে, প্রয়োগগুলো আমরা চেষ্টা করবো অন্য কোনো ক্লাসে করার। তো আপাতত দেখো, বোঝো, প্র্যাকটিস করতে থাকো। আর কোনো যদি সমস্যা থেকে থাকে, সামনে যেহেতু ফাইনাল পরীক্ষা, কোনো চ্যাপ্টারে যদি সমস্যা থেকে থাকে, সেই চ্যাপ্টার বা সেই টপিক তোমরা লিখে জানাও। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে যে যে ভিডিওগুলো আনতে চলেছি সেগুলো বেশ ইন্টারেস্টিং, তো সেগুলো সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ প্র্যাকটিস করতে রাখো, নিজের খেয়াল রাখো। ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য, থ্যাংক ইউ।